Welcome to Merit Academic Year, a place for creative education. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি 2021 সালের পরীক্ষার্থী তাদের জন্য প্রণীত পদার্থবিজ্ঞান দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আজ আমি আলোচনা করব। প্রথমেই চলো আমরা দেখে আসি আমাদের অ্যাসাইনমেন্টের নির্দেশনাটি। তোমরা স্ক্রিনে অ্যাসাইনমেন্টের নির্দেশনাটি দেখতে পাচ্ছ। এটি হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি প্রণয়ন করা হয়েছে এবং আমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 2 আমরা ইতিমধ্যেই বলছি, এবং এটি হচ্ছে আমাদের প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ তাপ গতিবিদ্যা। এখন আমরা দেখি আমাদের অ্যাসাইনমেন্টে মূলত কি আছে। এনট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লিখো, অর্থাৎ এটি আমাদের ক নম্বর প্রশ্ন। 3 প্রক্রিয়ায় অর্থাৎ পরিবহন, পরিচলন ও বিকিরণ তাপের সঞ্চালনের ক্ষেত্রে এনট্রপি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? উত্তরের পক্ষে গাণিতিক যুক্তি বিশ্লেষণ করো। এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন। এরপরে আমাদের রয়েছে খ নম্বর প্রশ্ন। ধরো তুমি 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় স্বাভাবিক চাপের 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করে 4 গুণ করলে, এতে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো। আমাদের দ্বিতীয় কোশ্চেন এটি। এরপরে রয়েছে গ নম্বর কোশ্চেন। সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কি না ব্যাখ্যা করো। হাইড্রোজেন গ্যাসের এই প্রসারণে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। এরপর আমাদের ঘ নম্বর প্রশ্ন। সমচাপ প্রক্রিয়ায় 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 4 গুণ প্রসারণে এনট্রপির পরিবর্তন হবে কিনা তা নির্ণয় করে দেখাও। সমচাপ ও সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের এই আয়তন প্রসারণে এনট্রপির পরিবর্তন তুলনা করো। এরপর রয়েছে আমাদের উম নম্বর প্রশ্ন। কার্নোর চক্রকে তাপমাত্রা বনাম এনট্রপি লেখচিত্র সাহায্যে অঙ্কন করে এর বিভিন্ন ধাপ ব্যাখ্যা করো। এবং সর্বশেষ আমাদের রয়েছে চ নম্বর প্রশ্ন। এখানে দুইটি গ্রাফ দেওয়া রয়েছে, আমরা দেখতে পাচ্ছি চাপ এবং আয়তন, উচ্চতা এবং ভূমির সাপেক্ষে দুটি গ্রাফ আমরা দেখতে পাচ্ছি। এখন ফিগার 1 এর ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন এবং ফিগার 2 এর ক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কাজ অবস্থান্তরের জন্য নির্বাচিত পথের উপর নির্ভর করে কিনা উত্তরের পক্ষে যুক্তি চিত্রালোকে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 6টি প্রশ্ন এবং এখানে নির্দেশনায় আমাদের বলে দেওয়া আছে পরিমাপের সকল একক এসআই ইউনিটে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা শিক্ষণ ফল, বিষয়বস্তু এবং মূল্যায়ন রুবিক্স একটু দেখে নিবে, কারণ তোমাদের অ্যান্সার করতে গেলে এই জিনিসগুলো খুব বেশি প্রয়োজন। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরে প্রবেশ করব। এইচএসসি ক্যান্ডিডেট 2021 সেকেন্ড ফিজিক্স অ্যাসাইনমেন্ট সলিউশন সেকেন্ড উইক। প্রথমে আমরা ক নং প্রশ্নের উত্তর দেখব। এনট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি হলো প্রাকৃতির সকল ভৌত অথবা রাসায়নিক ক্রিয়া এমনভাবে সংঘটিত হয় যে যার ফলে সার্বিক ব্যবস্থার এনট্রপি বৃদ্ধি পায়। নির্দিষ্ট সীমার মধ্যে একটি প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি অপরিবর্তিত থাকে। অর্থাৎ 3টি প্রক্রিয়া পরিবহন, পরিচলন, বিকিরণ তাপের সঞ্চালনের ক্ষেত্রে এনট্রপি বৃদ্ধি পায়, কেননা এসব অপ্রত্যাগামী প্রক্রিয়া। এখন আমরা গাণিতিক বিশ্লেষণে যাব। ধরি কোনো সিস্টেমের দুটি বস্তু যথাক্রমে T1 ও T2 তাপমাত্রায় আছে এবং মনে করি T1 গ্রেটার দ্যান T2। এই শর্তে তাপমাত্রার পার্থক্য থাকায় পরিবহন, পরিচলন ও বিকিরণ ঘটবে। T1 উচ্চ তাপমাত্রায় হয় dQ পরিমাণ তাপ হারাবে, আর T2 তাপমাত্রায় বস্তুটি dQ পরিমাণ তাপ গ্রহণ করবে। গরম বস্তু কর্তৃক হারানো এনট্রপি সমান আমরা জানি -dQ/T1, এবং শীতল বস্তু কর্তৃক গৃহীত এনট্রপি হচ্ছে +dQ/T2। অর্থাৎ সিস্টেমের অর্জিত মোট এনট্রপি হচ্ছে dS = dQ/T2 - dQ/T1। সুতরাং ইকুয়াল টু dQ যদি আমরা কমন নিই 1/T2 - 1/T1।
যেহেতু T1 গ্রেটার দ্যান T2 তাই 1/T1 লেস দ্যান 1/T2। অতএব T1 গ্রেটার দ্যান T2 বলে DS ধনাত্মক রাশি অর্থাৎ এন্ট্রপি বৃদ্ধি পাবে। সুতরাং পরিবহন, পরিচলন ও বিকিরণ প্রক্রিয়ায় তাপ সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পাবে, যেটি গাণিতিকভাবে দেখানো হলো। এটি ছিল আমাদের ক নং প্রশ্নের উত্তর। এখন আমরা দেখব খ নং প্রশ্নের উত্তর। প্রশ্নে দেওয়া আছে তাপমাত্রা T ইকুয়াল টু 27 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু, আমরা যদি একে কেলভিনে রূপান্তর করি অর্থাৎ 27 প্লাস 273 ইকুয়াল টু 300, V1 ইকুয়াল টু B এবং V2 ইকুয়াল টু 4V, যেটা আমরা প্রশ্ন অনুসারে লিখলাম। এখন H2 গ্যাসের জন্য মোল সংখ্যা N ইকুয়াল টু 1/2 ইকুয়াল টু 0.5 মোল এবং R ইকুয়াল টু 8.314 জুল পার মোল পার কেলভিন। এখন সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি DU ইকুয়াল টু 0, যেটা হচ্ছে মেয়ারের প্রকল্প থেকে, এবং সেক্ষেত্রে DQ ইকুয়াল টু DW। এখন DQ ইকুয়াল টু DW ইকুয়াল টু W সমান সমান আমরা লিখতে পারি nRT ln V2/V1। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ হচ্ছে এটি। সুতরাং এখন যদি আমরা মান বসাই, সুতরাং W ইকুয়াল টু, তাহলে আমরা কত পাই? W ইকুয়াল টু পাই 1728.85 জুল, অর্থাৎ আমাদের DQ হচ্ছে 1728.85 জুল। এখন এন্ট্রপির পরিবর্তন আমরা জানি DS সমান সমান dQ/dt। তাহলে এখন যদি আমরা মান বসাই, DQ এর মান আমরা এইমাত্র বের করলাম এবং T এর মান হচ্ছে 300। সুতরাং আমরা অ্যান্সারটি পাই 5.76 জুল পার কেলভিন। এটা হচ্ছে আমাদের খ নং প্রশ্নের অ্যান্সার। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের গ নং প্রশ্নে। আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ায় T ধ্রুব, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা ধ্রুব, সেক্ষেত্রে P1 V1 সমান P2 V2। এখন স্বাভাবিক চাপের ক্ষেত্রে আমরা জানি P1 সমান হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, P2 ইকুয়াল টু হট, V1 ইকুয়াল টু V এবং V2 ইকুয়াল টু 4V, অর্থাৎ আমাদের এখানে P2 বের করতে হবে। তাহলে আমরা যদি এই ক্যালকুলেশনে এখন মান বসাই P1 V1 সমান P2 V2, তাহলে এখান থেকে আমরা সহজেই আমাদের P2 কাঙ্ক্ষিত মানটি পেতে পারি, সেটা হচ্ছে 1/4 অ্যাটমসফিয়ার। সুতরাং চাপ আগের তুলনায় কমে যাবে, অর্থাৎ চাপের পরিবর্তন হবে। হাইড্রোজেন গ্যাসের সমষ্ণ প্রসারণে কৃতকাজ আমরা জানি W ইকুয়াল টু nRT ln V2/V1, যেটা আমরা একটু আগেই করছি ক্যালকুলেশন। এখন যদি আমরা এই সমীকরণে মান বসাই, তাহলে আমাদের মান আসে 1728.85 জুল, অর্থাৎ এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা দেখব ঘ নং প্রশ্নের উত্তর। আমরা জানি সমচাপের ক্ষেত্রে P ইকুয়াল টু ধ্রুব, যেহেতু সমচাপ সুতরাং তাপমাত্রাকে ধ্রুব। এবং এখানে কি দেওয়া আছে আমাদের ঘ নম্বর প্রশ্নের ক্ষেত্রে V1 ইকুয়াল টু V, V2 ইকুয়াল টু 4V, T1 ইকুয়াল টু 27 ডিগ্রি সেন্টিগ্রেড, যাকে কেলভিনে করলে 300 কেলভিন, T2 ইকুয়াল টু হট। অর্থাৎ এখন আমরা যদি সূত্রে মান বসাই V1/T1 ইকুয়াল টু V2/T2, সেখান থেকে আমরা T2 এর মান পাই 1200 কেলভিন। এখন কঠিন ও তরলের ক্ষেত্রে আমরা যেমন আপেক্ষিক তাপ S হিসাব করি, কিন্তু গ্যাসের ক্ষেত্রে দুইটা ভাগ আছে। যেহেতু স্থির চাপ বলা হয়েছে প্রশ্নে, তাই আমরা বের করব স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ CP। এখন আমরা জানি CP - CB ইকুয়াল টু R, এবং এখানে একটু নোট দেওয়া রয়েছে H2 এর জন্য গামা ইকুয়াল টু 1.4। এখন CP ইকুয়াল টু CV প্লাস R। এখন আমরা যদি মান বসাই CV এর জায়গায়, আমরা জানি CV ইকুয়াল টু R/λ-1 প্লাস R। এখন এখানে মান বসালে আমাদের মান আসে 29.01 জুল পার মোল পার কেলভিন। এখন গ্যাসের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন DS আমরা বের করব, DS ইকুয়াল টু NCP ln T2/T1। এখন এখানে যদি আমরা মান বসাই, তাহলে আমাদের DS এর মান আসে 20.10 জুল পার কেলভিন। এখন খ হতে সমষ্ণ প্রসারণের এন্ট্রপির পরিবর্তন আমরা বের করছিলাম DS প্রাইম ইকুয়াল টু 5.76 জুল পার কেলভিন। এখন সমষ্ণ প্রসারণে এন্ট্রপি থেকে সমচাপ প্রসারণে এন্ট্রপি আমরা যদি বিয়োগ করি, তাহলে আমাদের মানটি আসে 14.34 জুল পার কেলভিন বেশি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নে চাওয়া হয়েছে সেই উত্তরটি। এরপরে আমরা দেখব আমাদের 9 নম্বর প্রশ্ন, অর্থাৎ কার্নো চক্রের তাপমাত্রা T বনাম এন্ট্রপি S লেখচিত্র নিচে অঙ্কন করা হলো। এখানে যে লেখচিত্রটি আছে, এইভাবে আমাদের লেখচিত্রটি অঙ্কন করতে হবে, যেখানে আমরা ভূমি বরাবর এন্ট্রপি এবং উলম্ব বরাবর টেম্পারেচার নির্দেশ করছি।
এবং এখানে টি দ্বারা হচ্ছে কার্নোচক্রের তাপমাত্রা এবং এখানে এস দ্বারা এন্ট্রপি নির্দেশ করা হয়েছে। এখন ধাপসমূহ আমাদের বর্ণনা করতে বলা হয়েছিল। প্রথম ধাপ অর্থাৎ 1 থেকে 2 সমষ্ণ প্রসারণ। এই ধাপে তাপমাত্রা পরিবর্তন হয় না, অর্থাৎ ধ্রুব থাকে। এক বিন্দুতে যে তাপমাত্রা 2 বিন্দুতে একই তাপমাত্রা বিরাজ করে। অর্থাৎ আপনারা যদি চিত্রতে দেখেন তাহলে 1 2 3 4 চারটা বিন্দু এখানে নির্দেশ করে দেওয়া আছে। শুধুমাত্র তাপের পরিবর্তন হয় এবং এ ধাপে Q1 পরিমাণ তাপ শোষিত বা গৃহীত হয়, ফলে এন্ট্রপি বৃদ্ধি পায়। এখন আমরা যদি দ্বিতীয় ধাপ দেখি, দ্বিতীয় ধাপ অর্থাৎ 2 থেকে 3 রুদ্ধতাপীয় প্রসারণ। এই ধাপে তাপমাত্রার পরিবর্তন ঘটে কিন্তু কোনো তাপের পরিবর্তন হয় না, আর তাপের পরিবর্তন না হয় এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না। এখন আমরা দেখব ধাপ 3, তৃতীয় ধাপ অর্থাৎ 3 থেকে 4 সমষ্ণ সংকোচন। এই অংশে 3 থেকে 4 অবস্থার পর্যন্ত তাপমাত্রার আর কোনো পরিবর্তন হয় না, কিন্তু তাপ অর্জিত হয়, ফলে এন্ট্রপি হ্রাস পায়। চতুর্থ ধাপ অর্থাৎ 4 থেকে 1 রুদ্ধতাপীয় সংকোচন। এই ধাপেও তাপের পরিবর্তন হয় না, সুতরাং এন্ট্রপি অপরিবর্তিত থাকবে। এটি যেহেতু প্রত্যাগামী প্রক্রিয়া, তাই মোট এন্ট্রপির পরিবর্তন সর্বদাই শূন্য হবে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন আমাদের সর্বশেষ প্রশ্নে যাব, যেটা হচ্ছে আমাদের যেখানে দুইটা গ্রাফ দেওয়া ছিল। আমরা সেই গ্রাফটা যদি অঙ্কন করি, যেমন ফিগার 1 এর ক্ষেত্রে আমাদের এমন একটি গ্রাফ দেওয়া ছিল। এখন ধরি বস্তু এ অবস্থা হতে বি অবস্থায় 1 নং পথে গিয়ে পুনরায় বি অবস্থা হতে 2 নং পথে এ অবস্থায় ফিরে এলো। সম্পূর্ণ পরিবর্তনের জন্য এন্ট্রপির পরিবর্তন ইন্টিগ্রেশন a to b of ds 1 plus b to a ds 2। কিন্তু পথ দুইটি দ্বারা একটি প্রত্যাগামী চক্রের সৃষ্টি হয়েছে। এই চক্রের জন্য এন্ট্রপির মোট পরিবর্তন শূন্য, সুতরাং আমরা এটা সমান শূন্য লিখতে পারি। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ds2 আমাদের ডান পাশে চলে যাচ্ছে এবং এখানে মাইনাস মান আসতেছে। এখন আমরা যদি মাইনাস দূর করতে যাই, সেক্ষেত্রে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা জানি, আমরা যদি আমাদের ইন্টিগ্রেশনের মান চেঞ্জ করে দিই, অর্থাৎ a to b b to a করে দিই, তাহলে আমাদের মাইনাস প্লাস হয়ে যায়। এই সমীকরণটি থেকে বোঝা যায় যে এ অবস্থা হতে বি অবস্থায় 1 নং বা 2 নং যেটিই ব্যবহার করা হোক না কেন এন্ট্রপির পরিবর্তন সমান থাকে। অতএব এন্ট্রপির পরিবর্তন পথ নির্ভরশীল নয়। এখন আমরা যদি ফিগার 2 দেখি, ধরি m ভরের একটি বস্তুকে এ বিন্দু হতে উপরে বি বিন্দুতে নিয়ে যাওয়া হলো। এতে অভিকর্ষীয় বলের বিপরীত দিকে সরণ হয় h। এখন সেক্ষেত্রে কাজ হয় আমাদের w = mgh, অর্থাৎ w1 = আমরা -mgh, যেহেতু উপর দিকে কাজ হচ্ছে। আবার বি বিন্দু হতে এ বিন্দুতে স্থানান্তর করলে অভিকর্ষ বলের দিকে সরণ হয় h, সুতরাং w2 = mgh। এখন মোট কৃত কাজ তাহলে w1 + w2 = আমরা পাচ্ছি, যেহেতু উপর দিকে যাচ্ছে আবার উপর থেকে একই জায়গায় চলে আসছে, সুতরাং কৃত কাজ হচ্ছে আমাদের 0। সুতরাং অভিকর্ষ বল দ্বারা কাজ আদি ও চূড়ান্ত অবস্থানের উপর নির্ভর করে, পথের উপর নয়। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ফিজিক্স দ্বিতীয় অ্যাসাইনমেন্টের সমাধান। আশা করি এখান থেকে হেল্প নিয়ে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি আরও অনেক বেশি সুন্দর করে উপস্থাপন করতে পারবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। Please subscribe our channel and click on the bell icon.